অবশেষে পুরনো স্মৃতি ফিরে আসতেই লাজুর সমস্ত কথা মনে পড়ে গেল অনুভবের। বনলতার সমস্ত চক্রান্ত ধরে ফেলে বনলতাকে উচিত শিক্ষা দিল অনুভব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কোর্টে লাজুকে বনলতার পক্ষের উকিল জেরা করে আর বলে, আচ্ছা, আপনি তো টেনশনে বলতেই পারছেন না ঠিক করে যে আপনি কি বলবেন। তখনই এই কথাতেই লাজুর উকিল বলে, ইওর অনার, এখানে আমার মক্কেলকে শুধু শুধু হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। এসব কেমন কথা? লাজবন্তী দেবী কি করে জানবে যে এই অনুভব চ্যাটার্জি কোন রাস্তা দিয়ে যায়? আর তার অফিসের কারোর সঙ্গে তো ওনার যোগাযোগই নেই। মোবাইল নাম্বার থেকে কোনো কিছুতে কোনো কিছু কি পাওয়া গেছে? পাওয়া যায়নি তো? তাহলে অযথা আমার লার্নার ফ্রেন্ড কেন এসব কথাগুলো বলছে? তখনই দেখা যাবে দুজনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। তখনই জজ সাহেব বলে, আপনারা নিজেদের মধ্যে তর্ক বাদ দিন। আর দেখুন, আপনি ঠিকঠাক মতো প্রশ্ন করুন। তখনই দেখা যাবে বনলতার উকিল লাজুকে বলে, আচ্ছা লাজবন্তী দেবী, আপনার পক্ষে সবটাই সম্ভব। কারণ আপনি যে এত ট্যালেন্টেড, সেই জন্যই আপনি সবটা এইভাবে গুছিয়ে প্ল্যান করে করেছেন, তাই তো? তখনই দেখা যাবে লাজুর উকিল আবার দাঁড়িয়ে বলে, কেন? এখন কি আমার মক্কেলের এভাবে ট্যালেন্টেড হওয়াটাই কি দোষের হলো, তাই না? তখন দেখা যাবে এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরেই লাজুকে জায়গায় গিয়ে বসতে বলে আর বনলতাকে সাক্ষী হিসেবে কাঠগড়ায় ডাকার অনুমতি চায় বনলতার উকিল। তখনই অনুমতি দিলেই বনলতা কাঠগড়ায় এসে দাঁড়ায়। তারপরেই উকিল বাবু বলে, আচ্ছা বনলতা দেবী, যেদিন এই দুর্ঘটনাটা ঘটেছিল সেদিন আপনার হাজবেন্ড কখন অফিস থেকে বেরিয়েছিল সেটা আপনি জানেন? তখনই বনলতা বলে, হ্যাঁ জানবো না কেন, এই অ্যাক্সিডেন্টের পর থেকেই অনুভবের উপর আমার অনেকটাই আমি কনসার্নড। তাই কখনো আসছে, কখনো যাচ্ছে, আমি ফোন করে খবর নিতাম। তখনই উকিলবাবু বলে, আচ্ছা, অনুভব চ্যাটার্জি যে রাস্তা দিয়ে যাতায়াত করেন, এটাই কি সেই রাস্তা? আর বাড়ির সবাই কি জানতেন? তখনই বনলতা বলে, হ্যাঁ, এই রাস্তা দিয়ে অনুভব বেশিরভাগ সময় যাতায়াত করতো, শর্টকাট। আর বাড়ির সবাই তো সেটা জানতো। তখনই উকিলবাবু বলে, ইওর অনার, এটা নোট করুন। তার মানে লাজবন্তী দেবী ওই বাড়িতে যেহেতু থাকতো, তার জন্য লাজবন্তী দেবীর জানারই কথা যে অনুভব চ্যাটার্জি ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। তারপরে দেখা যাবে উকিলবাবু বলে, আচ্ছা আপনি বলুন তো, লাজবন্তী দেবী এরকম একটা কাজ কি করতে পারে? তখন বনলতা বলে, হ্যাঁ অবশ্যই, ও এরকম করতেই পারে। আসলে ওর না অনেক লোভ, ও লোভে পড়ে গিয়েছিল, আমাদের বাড়িতে থাকতে চেয়েছিল, কিন্তু অনুভব তো ওই বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছিল, থাকতে বারণ করে দিয়েছিল। ওর লোভটা না অনুভবের কাছে ধরা পড়ে গিয়েছিল। এখন হয়তোবা আমার হাসব্যান্ডের কোনো কিছু মনে নেই। কিন্তু আমার হাসব্যান্ডের যখন ঠিক ছিল ও, তখন কিন্তু লাজুকে একদম দেখতে পারত না, সহ্য করতে পারত না লাজুর এই স্বভাবের জন্য। ওর স্মৃতি হারানোর পরেও কিন্তু সেই বিরক্তিটা লাজুর উপর রয়েই গেছে। তখন তো অনুভব এই কথাগুলো শুনেই বলে, মিথ্যে কথা বলছে বনলতা। এইভাবে মিথ্যে কথা বলা একদম উচিত নয় কাঠগড়ায় দাঁড়িয়ে। তখন অনুভবের মা বলে, কৃষ্ণ তুই চুপ কর না, বনলতা যা করছে তা করুক না। তখন অনুভব বলে, না, এটা একদম ঠিক হচ্ছে না। একটা মেয়েকে ফাঁসানোর জন্য এইভাবে ও মিথ্যে কথা বলে যাবে? তখন তো সবাই মিলে অনুভবকে বোঝায়। তারপরে দেখা যাবে বনলতা বারবার করে লাজুকে দোষারোপ করতে থাকে। তখন লাজুর পক্ষের উকিল এসে বলে, আচ্ছা বনলতা দেবী, আপনি বলুন তো, ৭-৮ মাস আগে আপনাদের বাড়ি থেকে একটা চুরির এফআইআর করা হয়েছিল, তাই তো? সেখানে আপনার নামটাও কোনোভাবে জড়িয়ে পড়েছিল। সেটা কেন? তখন বনলতা কি বলবে কিছু বুঝতে পারে না। তখন বনলতার উকিল বলে, ইওর অনার, এখানে লাজবন্তী দেবীকে নিয়ে কথা হচ্ছে। চুরি বা কে গয়না চুরি করেছিল সেটা নিয়ে তো কথা হচ্ছে না। তাই আমার লার্নার ফ্রেন্ড মনে হয় ভুলে গেছে যে উনি কি নিয়ে এখানে কেসটা উঠেছে। তখন জজ সাহেব বলে, দেখুন, আপনি যেটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে কথা বলুন। তখনই দেখা যাবে লাজুর পক্ষে উকিল বলে, ঠিক আছে ইওর অনার, তবে আজকের জন্য আমি আর কিছু জিজ্ঞাসা করব না। তবে পরবর্তীতে দরকার হলে আমি জিজ্ঞাসা করতে পারি। তারপরে দেখা যাবে কোর্টের কার্যক্রম সেদিনের জন্য অফ হয়ে যায়। তার পরের দিন আবারও কোর্টের কার্যক্রম ঠিকঠাক মতো শুরু হয়। ওইদিকে বনলতা ওর মাকে ফোন করে বলে, মা, আমাকে 50,000 টাকা দিয়ে যাও, যে করেই হোক। তখন ওর মা বলে, বনলতা, এখন কিন্তু তুই এইভাবে জড়িয়ে যাচ্ছিস। দেখ, তুই কিন্তু আবার ব্ল্যাকমেইলের শিকার হচ্ছিস। ময়ূকের খাত থেকে অনেকভাবে বেঁচেছিস। তুই কিন্তু অনেকগুলো টাকা ময়ূককে দিয়েছিস। আর সবকিছু শেষ করতে যাচ্ছিলি। এখন কিন্তু আরো বড় একটা বিপদে পড়ছিস তুই। তখন বনলতা বলে, দেখো মা, আমার না জ্ঞান শুনতে ভালো লাগছে না।
ওই ছেলেগুলো যা সাক্ষী দিতে বলেছিলাম দিয়েছে। আবার কালকে কোর্টে ওদের ডাকা হবে। তাই কালকে আমাকে 20,000 টাকা ওদের দিতে হবে। আর এমনি সেমনি লেগে যাবে টাকাটা। তুমি প্লিজ মিল করে দিয়ে দাও। আমি শুধু লাজুকে আমার জীবন থেকে সরাতে চাই। আমি অনুভবকে পেতে চাই মা। তখন এই কথা বলে ফোনটা রেখে দেয়। তারপর দেখা যাবে তার পরের দিন আবারও কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। ওইদিকে লাজুর সঙ্গে আছে মৃত্তিকা। তারপরেই উকিল বাবু জগাকে জেরা করে। তখন জগা নিজের সেই বনলতা সাজানো কথাগুলি বলে আর বলে, ম্যাডাম আমাদের হায়ার করেছিল, তাই ম্যাডাম আমাদের টাকা দেয়নি। সেজন্য আমরা সত্যিটা পুলিশের কাছে বলে দিয়েছিলাম। ভেবেছিলাম ভয় পেয়ে হয়তোবা আমাদের টাকাটা দিয়ে দেবে, কিন্তু টাকাটা দেয়নি। তখনই লাজুর পক্ষে উকিল বলে, তাই নাকি? টাকাটা দেয়নি? তারপরে দেখা যাবে জগার বন্ধুকেও একইভাবে জেরা করে। তখন জগার বন্ধু বলে, ওই যে জগাদা যা বলল সেটাই, ম্যাডাম আমাদেরকে টাকা দেয়নি বলে আমরা বলে দিয়েছি। তখন লাজু পক্ষের উকিল বলে, আচ্ছা কত টাকা দিয়েছিল অ্যাডভান্স? তখন সন্দীপ বলে, 20,000। তখন লাজুর উকিল বলে, তাই নাকি? মাত্র 20,000 টাকা? তখন সন্দীপ বলে, হ্যাঁ, কিন্তু বাকি টাকা তো কাজ শেষ হওয়ার পরে দেওয়ার কথা ছিল। তখনই লাজু পক্ষের উকিল বলে, আচ্ছা লাজবন্তী দেবীকে আপনারা চিনলেন কি করে? তখন সন্দীপ বলে, আমরা তো চিনিনি, উনিই তো আমাদের কাছে এসেছিলেন এই কথাটা বলার জন্যই। 2 দিন আগে এসেছিলেন। তখনই এই কথা শুনে উকিলবাবু বলে, ও আচ্ছা। আচ্ছা, যেখানে লাজবন্তী দেবী স্কলারশিপে টাকা পায় 7,000 টাকা, সেখানে এতগুলো টাকা 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে মানুষকে মার্ডার করার জন্য লোক হায়ার করার ব্যাপারে কি করে লাজবন্তী দেবী ইনভলভ হতে পারে? তখনই বিরোধী পক্ষের উকিল বলে, ইওর অনার, এখানে লাজবন্তী দেবীর আয়ের উৎস কি সেটা আমরা জানতে চাইনি, কিন্তু লাজবন্তী দেবী এই কাজটা করেছেন সেটাই এখানে কোর্টে প্রমাণ হচ্ছে। তখনই জজ সাহেব বলে, আপনি বসুন। তারপর দেখা যাবে সন্দীপকে আর কিছু জিজ্ঞাসা করে না উকিলবাবু, আর বলে, ইওর অনার, কিন্তু পরবর্তীতে ওদেরকে কিছু জিজ্ঞাসা করার হলে আমি কিন্তু অনুমতি দিয়ে রাখলাম। তখনই জজ সাহেব বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে লাজুর উকিল মৃত্তিকাকে কাঠগড়ায় ডেকে নেয়। তখন কাঠগড়ায় আসলে লাজুর উকিল বলে, আচ্ছা মৃত্তিকা দেবী, সেদিন কি লাজবন্তী দেবী আপনার ওখানে পড়তে গিয়েছিল? তখনই মৃত্তিকা বলে, হ্যাঁ। তারপরে লাজু আমার ওখান থেকে অটো করে বাড়িতে আসার সময় এই ঘটনা ঘটে। তখনই দেখা যাবে লাজুর উকিল বলে, ইওর অনার, এখানে সবকিছু পরিষ্কার যে লাজবন্তী দেবী সেদিন পড়তেই গিয়েছিলেন। আর অনুভব চ্যাটার্জি কখন আসবে না আসবে সেটা জানা কোনোভাবেই লাজবন্তী দেবীর পক্ষে সম্ভব ছিল না। আর এখানে লাজবন্তী দেবী আগে আমাদের বলেছিল তার মোবাইলে চার্জ ছিল না, সেই জন্য মোবাইলটা অফ হয়ে গেছিল। তখনই বিরোধী পক্ষের উকিল বলে, যেখানে জগা আর সন্দীপ ওনার সঙ্গেই ছিল, তাই ফোনে চার্জ দিয়ে কি করবেন? আচ্ছা মৃত্তিকা দেবী, বলুন তো, সেদিন লাজবন্তী দেবী পড়তে গিয়েছিল তাই তো? তখন মৃত্তিকা বলে, হ্যাঁ। তখনই উকিলবাবু বলে, আচ্ছা তাহলে লাজবন্তী দেবীকে আপনারা অটোতে তুলতে এলেন না কেন? তখন মৃত্তিকা বলে, আসলে লাজবন্তী আমাদের বারণ করেছিল, বলেছিল ও পারবে, সেজন্য আমরা আসিনি। তখনই এই ব্যাপারটাকে বড় করে ধরে উকিলবাবু। তারপরে দেখা যাবে সেখানে সুদেবকে কাঠগড়ায় ডাকা হয়। তখন সুদেব এসেও লাজুর নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে আর বলে, লাজু তো এরকমই, লাজুর পড়ালেখার জন্য আমি কি না করেছি। আমার বাবা মায়ের বিরুদ্ধে গেছি, আমাদের জমি বন্ধক রাখতে পর্যন্ত গিয়েছি, আমি কর্জ পর্যন্ত করেছি। সবাই আমাকে হাসাহাসি করেছে আমাকে নিয়ে। তারপরেও লাজুর তো মন উড়ু উড়ু, সেজন্য তো আমার কাছে যেতে চায় না। তখনই সুদেবের কথাগুলো শুনে সবাই অবাক হয়। তারপরে সুদেব লাজুর নামে বানিয়ে বানিয়ে আরো অনেক কথা বলে। ওদিকে বনলতা তো ভীষণ খুশি। তারপর দেখা যাবে জজ সাহেব তার পরের দিনই লাস্ট হিয়ারিং এর ডেট দেয়। আর সেদিনই ফাইনাল রেজাল্ট বলবে বলে বলে দেয়। তারপর দেখা যাবে বাড়িতে যায় সবাই। এদিকে ঠাম্মি বলে, না না, আমি কিছুতেই লাজুকে এইভাবে শাস্তি পেতে দেব না। তারপরে অনুভবকে বলে, দাদু ভাই, তোকে আজকে একটু কষ্ট দেব আমি। তখন অনুভব বলে, কেন ঠাম্মি, কি হয়েছে? আচ্ছা, তুমি আমার বিরুদ্ধে গিয়ে ওই লাজবন্তীর কাছে গিয়ে বসলে। আচ্ছা ঠাম্মি, তুমিও কি চাও আমি হেরে যাই? তখন ঠাম্মি বলে, দাদু ভাই রে, তোর এখন কোনো কিছু মনে পড়ছে না, সেই জন্যই তুই এরকম কথাগুলো বলছিস। না হলে তুই নিজেও জানতিস যে লাজু এরকম কোনো কাজ করতে পারে না। তখন অনুভব বলে, তার মানে তুমিও বলছো আমি অন্যায় করছি? আমারও না মনে হচ্ছে। না হলে যে জেঠু আমাকে এত ভালোবাসে, তুমি আমাকে এত ভালোবাসো, তোমরা আমার বিরুদ্ধে গেছো, নিশ্চয়ই আমি কোনো অন্যায় করেছি। আচ্ছা ঠাম্মি, বলো না আমি কি অন্যায় করছি? আমাকে সবকিছু যে মনে করতেই হবে। তখন অনু বলে, দাদা ভাই, তোর এখন কোনো কিছু মনে পড়ছে না বলে, না হলে তুই নিজেও বুঝতে পারছিস যে লাজুর মতো মানুষ এরকম কোনো কাজ করতে পারে না। তারপরে ঠাম্মি বলে, আসলে দাদু ভাই, তোর বিয়ের দিনের কথা মনে আছে? বনলতার সঙ্গে বিয়ের দিনের কথা, তার পরের দিনের কথা?
তখনই অনুভব আস্তে আস্তে মনে করতে থাকে। তখন ঠাম্মি বলে, তার পরের দিনই কি হয়েছিল মনে আছে? তখন সবটা মনে করতে পারে না অনুভব। তখন ঠাম্মি বলে, আসলে লাজবন্তীকে তুই বউ বেশে এই বাড়িতে নিয়ে এসেছিলি। ডাকাতে ধরেছিল রাস্তায়। তারপরেই বউ পাল্টাপাল্টি হয়ে যায়। আর সেখান থেকে বনলতা চলে যায় লাজুর বরের সঙ্গে। আর এদিকে লাজু চলে আসে তোর সঙ্গে। তারপর সবটা অনুভবকে খুলে বলে। তারপরেই সব কথা শুনতেই অনুভবের আস্তে আস্তে সব পুরনো স্মৃতিগুলো ফিরে আসে। আর লাজুর কথা সব মনে পড়ে যায়। তখনই ঠাম্মি অনুভবকে বলে, দাদু ভাই, তোর কি কিছু হয়েছে? কি হয়েছে? তখন অনুভব বলে, ঠাম্মি মাথায় কেমন যন্ত্রণা করছে। তখন অনু বলে, ঠাম্মি থাক, আর কিছু বলার দরকার নেই। দাদা ভাই যদি আবার শরীর খারাপ করে? তখনই অনুভব বলে, না না ঠাম্মি, তুমি আমাকে বলো, সব কথা আমার মনে পড়া দরকার। লাজুকে লাজুর কথা মনে করা দরকার। তখন ঠাম্মি বলে, তুই লাজু বললি? তার মানে তো সবকিছু মনে পড়ে গেছে দাদু ভাই? তখনই অনুভব সবটা এক এক করে বলে আর বলে, হ্যাঁ ঠাম্মি, আমি ভুল করেছি। আমি যে অন্যায় করেছি সেটার দায় তো আমাকে নিতেই হবে। ওইদিকে বনলতা ওর মায়ের সঙ্গে কথা বলছিল আর বলছিল, মা, তুমি যদি লাজুর মুখটা দেখতে না, তুমিও খুশি হয়ে যেতে। জানো তো, ঠিক যেরকম চেয়েছিলাম ওরকমই হচ্ছে। ইস, সুদেব এসে তো কেসটাকে আরো বেশি ভালো করে দিয়েছে। এবার লাজু ফেঁসে গেল বুঝি। ওরই শাস্তি হবে মা, তুমি চিন্তা করো না। তখন তো বনলতার মা ভীষণ খুশি। তখনই অনুভব চলে আসে। তারপরে বনলতা ফোনটা রেখে দিলেই অনুভব বলে, কি মায়ের সঙ্গে কি কি কথা বলছিলে? কিভাবে লাজুকে তুমি ফাঁসিয়েছো সেই কথাগুলো বলছিলে, নাকি তোমার মাও তোমার সঙ্গে ইনভলভ আছে? তখন বনলতা বলে, মানে কি বলছো তুমি? আমি তোমাকে যা বলছি সেটাই সত্যি অনুভব। তোমাকে সবাই যা বলছে সবাই মিথ্যে কথা বলছে। আমাকে না এবারে কেউ পছন্দ করে না। আর তোমাকেও মনে হয় পছন্দ করে না। সেজন্যই তো তোমাকে মিথ্যে কথাগুলো বলে। তখনই অনুভব বলে, শোনো বনলতা, একদম মিথ্যে কথা বলবে না। তুমি কি, হ্যাঁ? তুমি তো ওই সুদেবের বাড়িতে গিয়েছিলে। বিয়ের দিন তুমি পালিয়ে যাওনি? গিয়েছিলে তো। তারপরেই ময়ূকের জন্য কি না করেছো তুমি? গয়না পর্যন্ত চুরি করেছো ঠাম্মির। তারপরেই যখন দেখলে যে তোমার ওইদিকে কোনো কিছু হচ্ছে না, তারপরে লাজুর দয়াতেই বাড়িতে চলে এলে। আবার লাজুকে এখন ফাঁসানোর চেষ্টা করছো? শোনো, আমি জানি তুমি কি কি করতে পারো লাজুকে ফাঁসানোর জন্য। তখন বনলতা বলে, এসব তোমাকে কে বলেছে? তখন অনুভব বলে, কেন, মিথ্যা কথা বলছি নাকি? তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, নাকি সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো তুমি ময়ূকের সঙ্গে চলে যাবে বলে? আমি জানি না তোমার কার্যক্রম, সবকিছু আমি জানি। শোনো, যে অন্যায়টা তুমি করেছো না, সেই অন্যায়ের প্রতিকার আমি করব। আমি এই বলেই দেখা যাবে অনুভব নিচে নেমে আসে। তখন বনলতা বলে, অনুভব, রাত রাত করে তুমি এরকম সিনক্রেট করো না। তখন অনুভব বলে, একদম চুপ। তখনই সবাই বেরিয়ে চলে আসে। তখন অনুভব বলে, যেটা যে অন্যায় তুমি করেছো, একটা নিরীহ মেয়েকে ফাঁসানোর চেষ্টা করেছো, সেটা তো আমাকে এবার শেষ করতেই হবে। তখনই অনুভবের মা, তারপর সবাই অবাক হয়। তখন অনু বলে, মা তোমরা চিন্তা করো না, দাদা ভাইয়ের পুরনো সব কথা মনে পড়ে গেছে। তখন অনুভবের মা খুশি হয়, বলে, সত্যি কৃষ্ণ, তোর পুরনো কথা মনে পড়ে গেছে? তখন অনুভব বলে, হ্যাঁ মা, লাজুর কথা আমার মনে পড়ে গেছে। এবার লাজুকে আমাকে বাঁচাতেই হবে। যে নোংরা খেলাটা বনলতা খেলছে না লাজুকে আমার জীবন থেকে সরানোর জন্য, সেই নোংরা খেলাটা আমি শেষ করব। তাই আমাকে আজকে বাইরে যেতেই হবে। সব প্রমাণ আমাকে জোগাড় করতে হবে। তখন এই কথা বলেই সেখান থেকে বেরিয়ে যায় অনুভব। তখন বনলতা বলে, দেখেছেন? সবকিছু আপনাদের জন্য হয়েছে। তখন ঠাম্মি বলে, একদম চুপ। তুমি কোনো কথা বলবে না। আমার দাদু ভাই এবার যা ডিসিশন নেওয়ার সেটাই নেবে। তখন তো বনলতা ভয় পেয়ে যায়। আর বনলতা মনে মনে বলে, এই ভয়টাই তো আমি পাচ্ছিলাম। তাহলে কি অনুভব আর আমার পথ চলা এখানেই শেষ হয়ে গেল? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।